আলাইকুম বিডি অনলাইন লার্নিং স্কুলের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব মাঠ ফসলের চাষাবাদ। এর মধ্যে আবহাওয়া ও জলবায়ু সম্পর্কিত একটি মডেল টেস্ট দিয়েছিলাম, সেই মডেল টেস্টের উত্তরপত্র নিয়ে আজকের আলোচনা। তো চলুন আমরা আজকে আবহাওয়া এবং জলবায়ুর উপর যে মডেল টেস্ট ছিল সেই উত্তরগুলো জেনে নিই। প্রশ্নটা যেহেতু আমাদের আগেই দেওয়া রয়েছে, সুতরাং আমি প্রশ্ন নিয়ে কোনো কথা বলছি না এবং উত্তরের সাথেই প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো আলোচনা করব আমি। প্রশ্ন নাম্বার 1, কৃষি আবহাওয়া কাকে বলে? আবহাওয়ার উপর ভিত্তি করে বাংলাদেশকে কয়টি অঞ্চলে ভাগ করা যায় ও কি কি? ওই সব অঞ্চলের প্রধান প্রধান বৈশিষ্ট্য, উৎপাদিত ফসল সম্পর্কে আলোচনা করুন। এর জন্য নির্ধারিত নম্বর ছিল 2+2+6, মোট প্রদত্ত নম্বর 10। কৃষি আবহাওয়া। কৃষি আবহাওয়া বলতে মূলত কোনো স্থানের বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা, সূর্যকিরণ, বায়ু প্রবাহ, বায়ুর চাপ ইত্যাদি নিয়ামক যা ফসল উৎপাদন ও কৃষিকাজকে নানাভাবে প্রভাবিত করে, তার দৈনিক সমষ্টিগত অবস্থাকে বোঝায়। আবহাওয়ার উপর ভিত্তি করে বাংলাদেশকে 3টি প্রধান কৃষি অঞ্চলে ভাগ করা হয়, যথা 1, উত্তর পশ্চিমাঞ্চল, রাজশাহী বিভাগ, ঢাকা ও খুলনা বিভাগের উত্তর অংশ। 2, উত্তর পূর্বাঞ্চল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের উত্তর ও পূর্ব অঞ্চল। 3, দক্ষিণ অঞ্চল, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ সমূহের দক্ষিণ অঞ্চল। এইসব অঞ্চলের প্রধান প্রধান বৈশিষ্ট্য ও উৎপাদিত ফসল সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। 1, উত্তর পশ্চিমাঞ্চল। এই অঞ্চলে শীতকালে অধিক শীত এবং গ্রীষ্মকালে অধিক গরম অনুভূত হয়। এখানকার উল্লেখযোগ্য ফসল ধান, পাট, গম, আলু, ইক্ষু, শীতকালীন শাকসবজি, আম, লিচু, তামাক, পটল, মরিচ, ডাল ইত্যাদি। 2, উত্তর পূর্বাঞ্চল। এই অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয়, শীতকালে তাপমাত্রা কম থাকে। এই অঞ্চলের প্রধান ফসলগুলো হচ্ছে পাট, চা, আনারস, কমলালেবু, তৈলবীজ ও শাকসবজি ইত্যাদি। 3, দক্ষিণ অঞ্চল। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে শীতকাল ও গ্রীষ্মকালের মধ্যে তাপমাত্রার পার্থক্য তুলনামূলকভাবে কম। সমুদ্রের কাছাকাছি হওয়ায় এই অঞ্চলে বাতাসের আর্দ্রতা বেশি, বৃষ্টিপাতের পরিমাণও বেশি হয়। এই অঞ্চলের প্রধান ফসল ধান, নারকেল, সুপারি, গোলপাতা, বিলেতি গাব, পান, কলা, পেঁয়াজ ইত্যাদি। প্রশ্ন নাম্বার 2, জলবায়ু কাকে বলে? বাংলাদেশের ফসল উৎপাদনের জন্য জলবায়ুর ভিত্তিতে সারা বছরকে প্রধান কয়টি মৌসুমে ভাগ করা হয়েছে? এই সব মৌসুমের বৈশিষ্ট্য ও প্রধান উৎপাদিত ফসল সম্পর্কে লিখুন। এর জন্য প্রদত্ত নম্বর 2+2+3+3, মোট প্রদত্ত নম্বর 10। উত্তর, জলবায়ু। কোনো স্থানের বা অঞ্চলের 25 থেকে 30 বছরের আবহাওয়ার গড়কে ওই স্থানের বা ওই অঞ্চলের জলবায়ু বলে। বাংলাদেশে ফসল উৎপাদনের জন্য জলবায়ুর ভিত্তিতে সারা বছরকে প্রধানত 2টি মৌসুমে ভাগ করা হয়েছে। 1, রবি মৌসুম, 2, খরিফ মৌসুম। খরিফ মৌসুমকে আবার পুনরায় 2 ভাগে ভাগ করা হয়, একটা হলো খরিফ 1 এবং অপরটি হলো খরিফ 2। এইসব মৌসুমের বৈশিষ্ট্য ও প্রধান উৎপাদিত ফসল নিম্নে উল্লেখ করা হলো। 1, রবি মৌসুম। আশ্বিন মাস থেকে ফাল্গুন মাস, মধ্য অক্টোবর থেকে মধ্য মার্চ পর্যন্ত সময়কালকে রবি মৌসুম বলে। এই মৌসুমের তাপমাত্রা, আর্দ্রতা কম থাকে, বৃষ্টিপাতও কম হয়। এই সময় শীতকালীন শাকসবজি যেমন ফুলকপি, বাঁধাকপি, মূলা, গাজর, লাউ, সিম, টমেটো, আলু ইত্যাদি চাষ করা হয়। এছাড়া বোরো ধান, গম, ডাল, সরিষা রবি মৌসুমের ফসল। খরিফ 2। খরিফ 2 মৌসুমকে 2 ভাগে ভাগ করা হয়, একটি হলো খরিফ 1। খরিফ 1 ফাল্গুন মাস হতে আষাঢ় মাস অর্থাৎ মার্চ মাস থেকে জুলাই মাস পর্যন্ত সময়কে খরিফ 1-এর অন্তর্ভুক্ত করা হয়। এই সময়কালকে গ্রীষ্মকালও বলা হয়। এই সময়ে তাপমাত্রা বেশি থাকে, মাঝে মাঝে ঝড় বৃষ্টি হয়। এ মৌসুমে আউশ ধান, পাট, ঢেঁড়স, করলা, পটল, কাঁকরোল, বরবটি ইত্যাদি ফসলের চাষ হয়।
আম, জাম, কাঁঠাল, লিচু, পেঁপে ইত্যাদি এই মৌসুমের প্রধান ফল। খরিফ 2, আষাঢ় মাস থেকে ভাদ্র মাস। মধ্য জুলাই থেকে মধ্য অক্টোবর পর্যন্ত সময়কাল খরিফ 2 এর অন্তর্ভুক্ত। এই মৌসুমে বাতাসের আর্দ্রতা বেশি থাকে, যার ফলে কি প্রচুর বৃষ্টিপাত হয়। এই মৌসুমকে তাই বর্ষাকাল বলে। আমন ধান বর্ষাকালীন শাকসবজি এই মৌসুমের প্রধান ফসল। প্রধান ফলের মধ্যে রয়েছে জাম্বুরা, তাল, আমলকি, কাঁঠাল, জলপাই উল্লেখযোগ্য। প্রশ্ন নাম্বার 3, সমভাবাপন্ন জলবায়ু কাকে বলে? আবহাওয়া জলবায়ুর উপাদানগুলির নাম লিখুন। কৃষিকাজ আবহাওয়া জলবায়ুর উপর নির্ভরশীল, ব্যাখ্যা করুন। উত্তর, সমভাবাপন্ন জলবায়ু কোনো স্থান সমুদ্র থেকে কতটা দূরে তার প্রেক্ষিতে বাতাসের আর্দ্রতা মাত্রা নির্ভর করে, আর আর্দ্রতার প্রেক্ষিতে জলবায়ুর উষ্ণতা অনেকাংশে নির্ভরশীল। সমুদ্র নিকটবর্তী এলাকার বায়ুতে গরমকালে আর্দ্রতা ও শীতকালে মৃদু উষ্ণতা বিরাজ করে। এই ধরনের জলবায়ুকে সমভাবাপন্ন জলবায়ু বলে। আবহাওয়া জলবায়ুর উপাদান। যেসব উপাদানের গড় অবস্থা বিরাজ করে আবহাওয়া জলবায়ু নির্ধারণ করা হয়, সেইগুলিকে আবহাওয়া জলবায়ুর উপাদান বলে। উপাদানগুলি হল বায়ুর উষ্ণতা, বায়ুর চাপ, বায়ু প্রবাহের দিক ও গতি, বায়ুর আর্দ্রতা, আকাশের অবস্থা বা মেঘ, বৃষ্টিপাত, তুষারপাত প্রভৃতি। আমি পয়েন্টগুলো আপনাদেরকে মনে রাখার জন্য অনুরোধ করব, আর বর্ণনা আপনারা এই পয়েন্টের উপর ভিত্তি করে অবশ্যই লিখতে পারবেন, যেহেতু আপনারা সবাই কৃষি ডিপ্লোমাধারী। সুতরাং এর বিস্তারিত আলোচনা আমি করতে যাচ্ছি না, আপনারা পয়েন্টগুলো মনে রেখে এরপর ভিত্তি করে লিখতে পারবেন ইনশাআল্লাহ। কৃষিকাজ আবহাওয়া ও জলবায়ুর উপর নির্ভরশীল। উত্তর, কৃষিকাজ আবহাওয়া জলবায়ুর উপর নির্ভরশীল। কৃষি উৎপাদন আবহাওয়া জলবায়ুর উপর উপাদানসমূহ দ্বারা প্রভাবিত। নিচে কৃষিকাজে আবহাওয়া জলবায়ুর গুরুত্ব নিয়ে আলোচনা করা হলো। ফসল চাষ। বাংলাদেশে সারা বছর নানা ধরনের ফসল জন্মে। বিভিন্ন ফসলের জন্য বিভিন্ন ধরনের তাপমাত্রা, বৃষ্টিপাত, আর্দ্রতা বিদ্যমান থাকে। মৌসুমী জলবায়ুর প্রভাবে গ্রীষ্মকালে এদেশে প্রচুর ধান, পাট, শাকসবজি, ফলমূল জন্মে। অন্যদিকে শীতকালীন জলবায়ুর প্রভাবে নানা প্রকার ডাল, তেলবীজ, শাকসবজি, মশলা, রবি শস্য জন্মে। সুতরাং কৃষি উৎপাদনে জলবায়ুর প্রভাব খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে দৈনন্দিন কৃষিকাজ আবহাওয়ার উপাদান দ্বারা প্রভাবিত। বৃষ্টি হলে জমি চাষ করা যায় না, আবার রোপণের জমি তৈরির জন্য বৃষ্টিপাত প্রয়োজন। 2, মাছ চাষ। বাংলাদেশে মৌসুমী জলবায়ুর প্রভাবে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়, ফলে নদ নদী, খাল, বিল, পুকুর, ডোবা ইত্যাদি পানিতে ভরে যায়। এইসব জলাশয়ে প্রচুর পরিমাণে মাছ উৎপাদিত হয়। মাছের উৎপাদন ও বংশবিস্তারে মৌসুমী জলবায়ুর প্রভাব খুবই গুরুত্বপূর্ণ। 3, গৃহপালিত পশু পাখি। বাংলাদেশের আবহাওয়া জলবায়ু গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি গৃহপালিত পশু পাখি পালনের উপযোগী। পশু পাখির খাদ্যের জন্যে এদেশে বিভিন্ন ধরনের ঘাস, লতা, গুল্ম প্রচুর পরিমাণে জন্মে, যার পেছনে আবহাওয়া ও জলবায়ুর সুস্পষ্ট প্রভাব বিদ্যমান। উপরের বর্ণনা থেকে সুস্পষ্ট প্রমাণিত হয় যে আমাদের দেশের কৃষিকাজ আবহাওয়া জলবায়ুর উপর সম্পূর্ণ নির্ভরশীল। প্রশ্ন নম্বর 4, আবহাওয়া জলবায়ু কাকে বলে? আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য লিখুন। আবহাওয়া জলবায়ুর নিয়মগুলো বর্ণনা করুন। এর জন্য প্রদত্ত নম্বর 2+4+4 অর্থাৎ মোট নম্বর 10। আবহাওয়া কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ে বায়ুর চাপ, তাপ, আর্দ্রতা, বৃষ্টিপাতের পরিমাণ, তুষারপাত, মেঘাচ্ছন্নতা ইত্যাদি উপাদানের গড় অবস্থাকে আবহাওয়া বলে। আবহাওয়া সবসময়ই পরিবর্তনশীল। জলবায়ু কোনো নির্দিষ্ট অঞ্চলের কয়েক বছরের অর্থাৎ 25 থেকে 30 বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলে। পরিবর্তনশীল আবহাওয়ায় কোনো স্থানের বায়ুর তাপ, চাপ, বায়ুপ্রবাহ, আর্দ্রতা, মেঘাচ্ছন্ন, বৃষ্টিপাতের পরিমাণ ইত্যাদির 30 থেকে 40 বছরের গড় অবস্থাকে সেই স্থানের জলবায়ু বলা হয়। আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য। আবহাওয়া দৈনিক পরিবর্তনশীল, পক্ষান্তরে জলবায়ু ধীরে পরিবর্তনশীল। আবহাওয়া স্বল্প সময়ের পরিস্থিতির পর্যবেক্ষণের ফলাফল
পক্ষান্তরে জলবায়ু দীর্ঘ সময়ের পরিস্থিতি পর্যবেক্ষণের ফলাফল। 3. মাটি গুণাবলীতে তেমন প্রভাব ফেলে না। পক্ষান্তরে জলবায়ু মাটির গুণাবলীতে প্রভাব ফেলে। আবহাওয়া স্থানীয় মৌসুমী জলবায়ু দ্বারা প্রভাবিত হয়। 4. জলবায়ু স্থানীয় মৌসুমী জলবায়ু দ্বারা প্রভাবিত হয় না। 5. আবহাওয়া ফসলের উৎপাদন ও ফলন অনেকাংশে আবহাওয়ার উপর নির্ভর করে। পক্ষান্তরে জলবায়ু অঞ্চলভিত্তিক ফসলের ফলন ও উৎপাদন নিয়ন্ত্রণ করে। অক্ষাংশ সমুদ্রপৃষ্ঠ হতে সমুদ্র প্রবাহের দিক ও ভূপৃষ্ঠের উচ্চতা, সমুদ্র স্রোত ইত্যাদি নিয়ামকের উপর ভিত্তি করে বিভিন্ন অঞ্চলে জলবায়ুর পার্থক্য দেখা যায়। আবহাওয়া জলবায়ুর নিয়ামকসমূহ সর্বত্র সমানভাবে কাজ করে না। নিম্নে আবহাওয়া জলবায়ুর নিয়ামকসমূহ দেওয়া হলো। 1. অক্ষাংশ। 2. উচ্চতা, সমুদ্র থেকে দূরত্ব। 4. স্থলভাগ ও জলভাগের অবস্থান। 5. সমুদ্র স্রোত। 6. ভূমির ঢাল। 7. ভূমির প্রকৃতি। 8. বায়ুপ্রবাহ। 9. বায়ুর চাপ এবং 10. বনভূমির অবস্থান। যদি প্রশ্নে আপনাদেরকে বর্ণনা করতে বলে তাহলে এই পয়েন্টগুলোর উপর ভিত্তি করে আপনারা আশা করি লিখতে পারবেন। 5. বাংলাদেশের কৃষিতে মৌসুমী জলবায়ুর গুরুত্ব আলোচনা করুন। উত্তর: বাংলাদেশের কৃষিতে মৌসুমী জলবায়ুর গুরুত্ব। বাংলাদেশের কৃষি একান্তভাবেই মৌসুমী জলবায়ুর উপর নির্ভরশীল। কৃষিকার্যের জন্য প্রচুর পরিমাণ পানি প্রয়োজন, অথচ আমাদের দেশে পানি সেচের পর্যাপ্ত ব্যবস্থা নেই। কাজেই কৃষি উৎপাদনের জন্য মৌসুমী জলবায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে বাংলাদেশের কৃষিতে মৌসুমী জলবায়ুর গুরুত্ব বর্ণনা করা হলো। 1. জমি তৈরি, বীজ বপন, বীজ গজানো, চারা রোপণ, ফসলের পরিচর্যা ইত্যাদির জন্য মাটিতে রসের প্রয়োজন। মৌসুমী বৃষ্টির মাধ্যমে মাটিতে যে পানি যুক্ত হয় তা দ্বারা এই সকল কাজ দ্রুত সম্পূর্ণ করা যায়। 2. বাংলাদেশের অর্থকরী ফসলসমূহ যেমন পাট, চা, আখ ইত্যাদি উৎপাদন মৌসুমী জলবায়ুর উপর নির্ভরশীল। সময় মতো পরিমাণ মতো বৃষ্টিপাত না হলে এই সকল কাঁচামালও ঠিকমতো জন্মে না, ফলে কৃষির সাথে শিল্পও ক্ষতিগ্রস্ত হবে। 3. বর্ষা মৌসুমে মৎস্য চাষিরা মাছ আহরণ করে থাকেন। মৌসুমী জলবায়ুর প্রভাবে বর্ষাকালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। এতে নদ নদী, খাল বিল, পুকুর, ডোবা, হাওড় বাওড় প্রভৃতি পানিতে ভরে যায়, ফলে এইসব জলাশয়ে প্রচুর মাছ জন্মায়। 4. বাংলাদেশের অন্যতম প্রধান সম্পদ হল বনজ সম্পদ, যা গড়ে উঠেছে মৌসুমী জলবায়ুর কল্যাণে। মৌসুমী বায়ুর প্রভাবে পাহাড়ি অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হওয়ার ফলে পাহাড়ি অঞ্চলগুলোতে বনজ সম্পদ গড়ে উঠেছে। 5. আমাদের ব্যবসা বাণিজ্যের ভারসাম্য একান্তভাবেই বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল। মৌসুমী বায়ু অনুকূলে থাকলে কৃষিজাত দ্রব্য অধিক পরিমাণে উৎপন্ন হয়, ফলে রপ্তানি বাণিজ্যেরও উন্নতি ঘটে। 6. মৌসুমী বায়ুর প্রভাবে সময়মতো ও পরিমিত বৃষ্টিপাত হলে ধান, পাট, তামাক, আখ, চা প্রভৃতি ফসলের উৎপাদন বৃদ্ধি পায়। এর ফলে কৃষকের হাতে টাকা আসে ও সরকারের রাজস্ব, রেল ও অন্যান্য পরিবহন কোম্পানির আয় বাড়ে ও ব্যবসা বাণিজ্যের সমৃদ্ধি ঘটে। 7. মৌসুমী জলবায়ুর প্রভাবে দেশের সমভাবাপন্ন জলবায়ু অর্থাৎ পরিমিত তাপমাত্রা, বৃষ্টিপাত ও আর্দ্রতা বিরাজ করে, যা কৃষিকাজের জন্য অত্যন্ত সহায়ক, ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পায়। 8. মৌসুমী জলবায়ুর প্রভাবে নদ নদীর পানিতে ভরে যায়, ফলে লঞ্চ, স্টিমার প্রভৃতি চলাচলের সুবিধা হয়, ফলে কৃষিপণ্য এক স্থান থেকে অন্য স্থানে অনায়াসে পরিবহন করা যায়। উপরের আলোচনা থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে বাংলাদেশের অর্থনীতি একান্তভাবেই মৌসুমী জলবায়ুর উপর নির্ভরশীল। মৌসুমী বায়ু প্রতিকূল হলে আমাদের সামগ্রিক অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়বে। তাই আমাদের দেশের কৃষির উপর মৌসুমী জলবায়ুর প্রভাব বিদ্যমান থাকায় বাংলাদেশের কৃষিকে মৌসুমী জলবায়ুর উপর নির্ভর কৃষি বলা হয়ে থাকে। 6. গবাদি পশু ও পাখির উপর জলবায়ুর প্রভাব বর্ণনা করুন। উত্তর: গবাদি পশু ও পাখির উপর জলবায়ুর প্রভাব। গবাদি পশু ও পাখি পালনে মৌসুমী জলবায়ুর প্রভাব লক্ষণীয়।
প্রতিটি প্রাণীর বেঁচে থাকা ও বংশবৃদ্ধির জন্য নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা, আর্দ্রতা ও বৃষ্টিপাত প্রয়োজন রয়েছে। গবাদি পশু ও পাখির ক্ষেত্রেও জলবায়ুর প্রভাব যথেষ্ট পরিমাণ। গবাদি পশুর দেহের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে বায়ুমণ্ডলের তাপমাত্রা অত্যধিক কম হলে বা বেশি হলে পশুর দৈহিক বৃদ্ধি, খাদ্য গ্রহণ, প্রজনন ও দুধ উৎপাদন ব্যাহত হয়। অতিবৃষ্টির কারণে দেশে বন্যার সৃষ্টি হলে গবাদি পশু পালনে যথেষ্ট বাধার সৃষ্টি হয়। বন্যার ফলে আবাসস্থল সহ খাদ্য সংকটও দেখা দেয়। এই সময় গবাদি পশুর নানা ধরনের রোগবালাই দেখা দেয়। আর্দ্রতা ও উষ্ণতা বৃদ্ধি পেলে বিভিন্ন গাভীর দুধ উৎপাদনও কমে যায়। গ্রীষ্মকালে ও বর্ষাকালে তাপমাত্রা বেড়ে গেলে পশুর পাখির দেহের পানি শূন্যতা দেখা যায় এবং পশু ভারবাহী কাজ করতে পারে না। শীতকালে তাপমাত্রা অত্যাধিক কমে গেলে গরুর ক্ষুধামন্দ সহ বিভিন্ন ধরনের রোগ হয়, যেমন নিউমোনিয়া, ডায়রিয়া, তড়কা, গলাফুলা ইত্যাদি। আবার বর্ষা মৌসুমে পশুর খুরা রোগ সহ নানা ধরনের রোগ হয়। গবাদি পশু কৃমি ও বহিঃপরজীবী দ্বারা আক্রান্ত হতে পারে। তাপমাত্রা গৃহপালিত পাখির ওপর সবচাইতে বেশি প্রভাব ফেলে। তাপমাত্রা বেড়ে গেলে ডিম উৎপাদনের পরিমাণ কমে যায় এবং ডিম ছোট হয়। বায়ুমণ্ডলের তাপমাত্রা অত্যধিক হলে মুরগির হিট স্ট্রোক করে মারা যায়। শীতের সময় বার্ড ফ্লু, রানীক্ষেত, বসন্ত ইত্যাদি বিভিন্ন রোগ হয়ে থাকে। তাপমাত্রা কমলে বা জলবায়ুর পরিবর্তন হলে ডিম উৎপাদন মারাত্মকভাবে হ্রাস পায়। আলো ডিম উৎপাদনের উপরও প্রভাব ফেলে। উপরের আলোচনা থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে ফসলের উৎপাদনে যেমন জলবায়ু প্রভাব সৃষ্টি করে, তেমনি গবাদি পশু পাখির উপরও জলবায়ু প্রভাব বিদ্যমান রয়েছে। 7. শিলাবৃষ্টি ফসলের জন্য ক্ষতিকর কেন? প্রতিকূল বা বিরূপ আবহাওয়ায় ফসল রক্ষার কৌশল বর্ণনা করুন। এর জন্য প্রদত্ত নম্বর 2+8=10। উত্তর: শিলাবৃষ্টি হলে বৃষ্টির সঙ্গে যে বড় বড় বরফখণ্ড পড়ে সেগুলো মাঠের ফসল, চারাগাছ, শাখা প্রশাখা, ফল ইত্যাদির উপর আঘাত করে। এতে চারাগাছ ভেঙে যায়, ফলে ঝরে পড়ে বা ফেটে যায় এবং আঘাতপ্রাপ্ত ফল দ্রুত নষ্ট হয়ে যায়। এসব কারণে শিলাবৃষ্টি ফসলের জন্য অত্যন্ত ক্ষতিকর। বিরূপ আবহাওয়ায় ফসল রক্ষার কৌশল নিম্নরূপ। প্রতিকূল আবহাওয়ায় উদ্ভিদ বেঁচে থাকার জন্য শারীরবৃত্তীয় ও জৈব রাসায়নিক পরিবর্তনের দ্বারা খাপ খাইয়ে নেয়। ফসল উৎপাদন সময়ে যদি আবহাওয়ার অস্বাভাবিক আচরণের কারণে ফসলের ক্ষতি হয়, তখন তাকে আমরা বিরূপ আবহাওয়া বা প্রতিকূল আবহাওয়া বলে থাকি। প্রতিকূল বা বিরূপ আবহাওয়া জলবায়ুর সময়কাল খুবই কম, কিন্তু এই স্বল্পকালীন অবস্থা ফসলের মারাত্মক ক্ষতি হতে পারে। ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে। জলবদ্ধতা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, খরা, অত্যধিক গরম, প্রচণ্ড ঠান্ডা ইত্যাদি প্রতিকূল বিরূপ আবহাওয়ার উদাহরণ। আমাদের দেশে প্রতিকূল বা বিরূপ আবহাওয়া এবং সে আবহাওয়ায় ফসল রক্ষার কৌশল নিচে আলোচনা করা হলো। 1. অতিবৃষ্টি। বাংলাদেশে জুন থেকে অক্টোবর মাসে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয়ে থাকে। এই সময়ে কখনো কখনো একটানা কয়েকদিন প্রচুর বৃষ্টি হয়ে থাকে। একে অতিবৃষ্টি বলে। অনেক ফসলের গাছের গোড়া নেতিয়ে বা হেলে পড়ে। এক্ষেত্রে গাছের চারার গোড়ায় মাটি দিয়ে সোজা করে বাঁশের খুঁটির সাথে বেঁধে দিতে হবে। এই সময় শাকসবজির মাঠ বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। 2. অনাবৃষ্টি। যদি শুষ্ক মৌসুমে একটানা 15 দিন বা এর বেশি বৃষ্টিপাত না হয়, তখন তাকে আমরা অনাবৃষ্টি বলি। অনাবৃষ্টির হাত থেকে ফসল রক্ষার জন্য আমরা সেচ দিয়ে থাকি। বৃষ্টি নির্ভর আমন ধান চাষের ক্ষেত্রে যদি অনাবৃষ্টি দেখা দেয়, তবে জমিতে সেচের ব্যবস্থা করতে হবে, জমিতে নিড়ানি দিতে হবে। শীতকালীন সবজি খেতে জাবড়া প্রয়োগ করে পানি সংরক্ষণ করতে হবে। 3. শিলাবৃষ্টি। বাংলাদেশে সাধারণত মার্চ-এপ্রিল মাসে শিলাবৃষ্টি হয়। শিলাবৃষ্টির কারণে বিশেষ করে রবি ফসল যেমন পেঁয়াজ, রসুন, গম, আলু ইত্যাদি নষ্ট হয়। শিলার আকার ও পরিমাণের উপর ক্ষতির পরিমাণ নির্ভর করে থাকে। ক্ষতি বেশি হলে এসব ফসল ক্ষেত থেকে সংগ্রহ করে ফেলতে হবে। কিছু ফসল বাড়ন্ত অবস্থায় শিলার আঘাতে ডালপালা ভেঙে নষ্ট হয়। এক্ষেত্রে ভাঙা ডালপালা ছাঁটাই করে সার ও সেচ দিয়ে যত্ন নিলে ফসলকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা যাবে। জলবদ্ধতা।
অতিবৃষ্টি বা বন্যার কারণে কোনো স্থান জলবদ্ধ হয়ে পড়াকে জলবদ্ধতা বলে। পাহাড়ি ঢলের কারণে জলবদ্ধতায় হাওড় অঞ্চলে বোরো ধান পাকার সময় জমি তলিয়ে যেতে পারে। এ অবস্থায় জমি থেকে ধানের শীষ কেটে ফসল সংগ্রহ করা যেতে পারে। এক্ষেত্রে নিষ্কাশন নালা কেটে জলবদ্ধ জমি থেকে পানি বের করে দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে। উপরোক্ত পদ্ধতিগুলো অবলম্বনের মাধ্যমে আমরা বিরূপ আবহাওয়ায় আমাদের ফসল রক্ষা করতে পারি। আর প্রতিকূল পরিবেশে ফসল ভালো জন্মায় না কেন? ফসলের অভিযোজন ক্ষমতা কাকে বলে? খরা অবস্থায় ফসল রক্ষার কৌশল লিখুন। উত্তর, প্রতিকূল পরিবেশে যেমন দীর্ঘস্থায়ী বন্যা, লবণাক্ততা, বেশি বা কম তাপ ইত্যাদির প্রভাবে গাছের শরীরবৃত্তীয় বিভিন্ন উপাদান যেমন পানি, খনিজ পদার্থ ইত্যাদির অভাব ঘটে, তখন ফসল ওই পরিবেশে বাড়তে পারে না। এতে ফসলের ফলন কমে যায়। এজন্য প্রতিকূল পরিবেশে ফসল ভালো জন্মায় না। ফসলের অভিযোজন ক্ষমতা। ফসলের জৈব রাসায়নিক ও শরীরবৃত্তীয় পরিবর্তনের মাধ্যমে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টাকে ফসলের অভিযোজন ক্ষমতা বলে। খরা অবস্থায় ফসল রক্ষার কৌশল। খরা বাংলাদেশের একটি অতি পরিচিত প্রাকৃতিক দুর্যোগ। বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা প্রতি বছরই শুকনো মৌসুমে খরা কবলিত হয়। বৃষ্টির অভাবে জনজীবনে অসহনীয় অবস্থা বিরাজ করে। খাল, বিল, ডোবা, নালা, নদ নদী শুকিয়ে যায় বা পানির পরিমাণ খুবই হ্রাস পায়। খরার কারণে প্রতি বছর ব্যাপক শস্যহানি ঘটে। মাঠঘাট ফেটে চৌচির হয়, ফসল ফলে না, ঘাসও শুকিয়ে যায়। খরা কবলিত অঞ্চলে উপযুক্ত ব্যবস্থার মাধ্যমে ফসল চাষ করলে বা লাভজনকভাবে ফসল উৎপাদন করার জন্য নিম্নোক্ত পদ্ধতিগুলো অবলম্বন করা যেতে পারে। ১. উপযুক্ত ফসল বা ফসলের জাত ব্যবহার করে খরা শুরু হওয়ার আগেই ফসল তোলা যাবে এমন স্বল্পায়ু জাতের চাষ করতে হবে। যেমন আমন মৌসুমে বিনা ৭, বৃধান ৩৩ এক মাস আগে পাকে। ফলে সেপ্টেম্বর-অক্টোবর মাসের খরা থেকে ফসল রক্ষা করা যায়। বিজয়, প্রদীপ, গমের দুটি জাত যা কি খরা সহনশীল জাত। ২. মাটির ছিদ্র নষ্টকরণ। খরা কবলিত এলাকায় বৃষ্টির মৌসুমে শেষ হওয়ার পর মাটিতে অগভীর চাষ দিয়ে রাখতে হবে। এতে করে মাটির উপরিভাগের সূক্ষ্ম ছিদ্রগুলো বন্ধ হয়ে যাবে। ৩. অগভীর চাষ। অগভীর চাষ দিয়ে মাটির আর্দ্রতা রক্ষা করতে হবে। প্রতি চাষের পর মই দিয়ে মাটিকে আঁটসাঁট অবস্থায় রাখতে হবে। এতে মাটিতে পানির অভাব পূরণ হবে। ৪. জাবলা প্রয়োগ। শুকনো খড়, লতাপাতা, কচুরিপানা ইত্যাদি বীজ বা চারা রোপণের পর মাটি ঢেকে দিলে আর্দ্রতা সংরক্ষিত থাকে। এর ফলে সূর্যের তাপে পানি বাষ্পে পরিণত হতে পারে না। অনেক দেশে কালো পলিথিন শিটও ব্যবহার করা হয়। এতে আগাছার উপদ্রব কম হয়। ৫. পানি ধরা। যেসব অঞ্চলে বৃষ্টিপাত খুবই কম হয় সেই অঞ্চলে বৃষ্টির মৌসুমে জমির বিভিন্ন স্থানে ছোট ছোট নালা বা গর্ত করে রাখা হয়। এর ফলে পানি গড়িয়ে জমির আইল থেকে বাইরে চলে যায় না, মাটি কর্তৃক সম্পূর্ণ পানি শোষিত হয়। খ বিভাগ, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিন। প্রত্যেক প্রশ্নের মান 2 অর্থাৎ 10 দুগুণে 20 নম্বর। 9 ক, বারিপাত কি? উত্তর, বায়ুমণ্ডল থেকে ভূপৃষ্ঠে পতিত পানিকে বারিপাত বলে। খ, বায়ুর গতি কি? উত্তর, কোন স্থানে কোনো নির্দিষ্ট সময়ে বাতাস কত বেগে প্রবাহিত হচ্ছে তাই হলো বায়ুর গতি। প্রশ্ন গ, বায়ুর আর্দ্রতা কি? বাতাসের জলীয় বাষ্পের পরিমাণকে বায়ুর আর্দ্রতা বলে। ঘ, বায়ুর চাপ কি? উত্তর, ভূপৃষ্ঠের উপর বায়ু যে বল প্রয়োগ করে তাকে বায়ুর চাপ বলে। প্রশ্ন ম, সূর্যকিরণ কি? উত্তর, দিনে কত ঘন্টা সূর্যালোক পাওয়া যায় তার পরিমাণকে সূর্যালোক বলে। চ, বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় কেন? উত্তর, মৌসুমী জলবায়ুর প্রভাবে বর্ষাকালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। প্রশ্ন ছ, খরা কি? উত্তর, শুষ্ক মৌসুমে ক্রমাগত 20 দিন বা এর অধিক সময় ধরে বৃষ্টিপাত না হওয়াকে খরা বলে। প্রশ্ন বর্গীয় যা, আবার পূর্বাভাস বলতে কি বোঝায়? উত্তর, রেডিও ও টেলিভিশনের মাধ্যমে আগামী কয়েকদিনের তাপমাত্রা, আর্দ্রতা, আকাশ কেমন থাকবে, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কি না ইত্যাদি আবহাওয়া সম্পর্কিত বিষয়াদি সম্পর্কে যে আগাম পূর্বাভাস ঘোষণা করা হয় তাকে আবহাওয়ার পূর্বাভাস বলে। প্রশ্ন ঝ,
বায়ুর চাপ হ্রাস বৃদ্ধির ফলাফল লিখুন। উত্তর, বায়ুর চাপের হ্রাস বৃদ্ধি বৃষ্টিপাতের মৌসুমীকে প্রভাবিত করে। বায়ুর চাপ হ্রাস পেলে সাইক্লোন, মেঘ বৃষ্টির সম্ভাবনা বাড়ে। বায়ুর চাপ বাড়লে শুষ্ক আবহাওয়া বিরাজ করে। প্রশ্ন ইয়, বর্তমানে কৃষি উৎপাদন হুমকির মুখে কেন? উত্তর, নানাবিধ কারণে। বর্তমান বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়া জলবায়ুর উপাদানগুলি অস্বাভাবিকভাবে আচরণ করছে। আবহাওয়া ও জলবায়ুর এই অস্বাভাবিক আচরণের কারণে কৃষি উৎপাদন হুমকির মুখে পড়েছে। ট, চরমভাবাপন্ন জলবায়ু কাকে বলে? উত্তর, গ্রীষ্মকালে মহাদেশের অভ্যন্তরভাগের এলাকায় শীত অনুভূত হয়। এই ধরনের জলবায়ুকে চরমভাবাপন্ন জলবায়ু বলে। ঠ, বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লিখুন। উত্তর, বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি হলো: ১. ঋতু পরিবর্তনের সাথে সাথে বায়ুর গতি পরিবর্তিত হয়, ফলে জলবায়ু পরিবর্তিত হয়। ২. এর অন্যতম বৈশিষ্ট্য হল উষ্ণ আর্দ্র গ্রীষ্মকাল এবং শুষ্ক নাতিশীতোষ্ণ শীতকাল। ৩. মৌসুমী জলবায়ুর প্রভাবে বাংলাদেশে গ্রীষ্মকালে কালবৈশাখী সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়, কিন্তু শীতকালে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম। ড, বিরূপ আবহাওয়া বলতে কি বোঝায়? উত্তর, আবহাওয়ার কোনো উপাদান অস্বাভাবিকভাবে পরিবর্তিত হলে আমরা বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হই। আবহাওয়া এইরূপ বিরূপ অবস্থাকে বিরূপ আবহাওয়া বা প্রতিকূল আবহাওয়া বলা হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন।